নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি ভোলে বাবা পার করেগা সাত কাহন। দেখা যাচ্ছে ঝিল বলছে যে বাবা তো এখন দিল্লিতে আছে, এখন চাকরি, এইদিকে তো চাকরি বাকরি নেই, আবার মায়ের ফোন পেয়ে চলে আসবে, তারপর বাবা ওই এইদিকে কোনো কাজ বাজ পাবে না, তারপর ওই মেনকা মাসির সঙ্গে সম্পর্কটাও। তখন সাক্ষ্য বলছে যে আচ্ছা, তোমার মেনকা মাসিও অদ্ভুত, একদিকে তোমার বাবার সঙ্গে সম্পর্কও রাখে আর এদিকে তোমার প্রতি খুব কনসার্ন ওর। তখন ঝিল বলছে যে আপনি এত লক্ষ্য করেন। বলছে নে, আমি লক্ষ্য করব না? আমি কি মানুষ নই? আমিও হিউম্যান ম্যান, আমারও ভিতরে কাজ করে মানুষের ইয়ে। তো বলছে যে তারপরে বলছে যে ঝিলকে বলছে তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করবে। তখন ঝিল বলছে যে হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আমরা তো বস্তির লোক, আপনি এত বড় মাপের মানুষ, আমাদেরকে নিয়ে ভাবেন, সেটাই খুব মানে আশ্চর্যের আর কি। তো বললো এমনি করে কেন বলছো? তারপরে ঝিল বলছে শুনুন, আপনার সঙ্গে একটা কথা ছিল। বললো কী কথা? বললো যে আমার যখন অপারেশনটা হয়ে যাবে না, কি জানি মরবো কি বাঁচবো, তো অপারেশনটা হয়ে যাবে, তারপর আমি চলে যাব এইখান থেকে, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। তখন বলছে এখন এসব কথা কেন বলছো তুমি? বলছে না, আমি এই জন্যেই বলছি যে আপনারও মানসিক শান্তি দরকার, এত বড় অপারেশন আপনি করবেন, তো তার আগে আপনাকে আমি নিশ্চিন্ত করতে চাইছি। বলছে সেসব কথা পরে হবে। বলছে আমি যখন চলে যাব তখন দেখবেন আপনার যে বউ হবে এই বাড়ির সাথে মানানসই, আপনার সঙ্গে মানায়, সবাই ভালোবাসে, খুব ভালো হবে। তো বলছে আমার বউ? কে আমার বউ হবে? বলছে কেন, চৈতি ম্যাডাম, ও তো আপনার সাথে বিয়ে হবে। তখন সাক্ষ্য খুব জোর হেসে দিল, বলে তোমাকে এইসব কথা যে কে বলেছে? তারপরে দেখা গেল সুবলা এলো। সুবলা বললো দাদাবাবু খাবার নিয়ে এসেছি। বলে হ্যাঁ, খাওয়াও ম্যাডামকে। তারপর সুবলা ওকে বললো নাও, সব খেয়ে নাও। বলছে আরে এত খাবার কি আমি খেতে পারি? তো বললো দেখো, সব মেপে মেপে দিয়েছে এইগুলো দাদাবাবু, এগুলো তোমার জন্যে মানে খাবার জরুরি, তুমি খাও। নিয়ে ঝিল খেতে লাগলো। এদিকে বলছে সুবলা বলছে যে দাদাবাবু আপনি খুব ভালো মানুষ, আপনি আমাদের জন্য এত করছে, আপনার খুব ভালো হবে। নিয়ে ঝিল বলছে যে যে দেখুন, এত খাবার না খেতে খুব মুশকিল, কেন কি আমরা তো রোজ রোজ এত খাবার পাই না, কোনো দিন এইটা, কোনো দিন ওইটা, কোনো দিন ওইটা, মানে এমনি করে খাই, একসাথে এত খাবার খাই না, খেলে বমি হয়ে যাবে। বলছে তোমার আবার বমি পাই নাকি? তখন বলছে হ্যাঁ পাই তো, আবার হয়েও যায়। বলছে কই, এইসব কথা তো তুমি আমাকে আগে বলোনি। তখন ঝিল বলল যে না বলিনি, কিন্তু এটা হয়। তখন সাক্ষ্য বুঝলো যে এর কন্ডিশনটা অনেক ক্রিটিক্যাল আছে। বলছে মেয়েটা অনেক দিন থেকেই অসুখটা বাদিয়েছে, বুঝতে পারেনি, আর বুঝতে পারলেও হয়তো ইগনোর করছে, অতটা ভাবেনি। তো বললো ঠিক আছে, তুমি খাবার খাও। তারপর ঝিল বললো শুনুন একটা কথা, দুপুরবেলায় কি আমি সুবলাদির রুমে আরাম করতে পারি, শুতে পারি? বলছে না, তুমি কোথাও যাবে না, এই ঘরেই থাকবে। তখন সুবলা বলছে দাদাবাবু আপনি তো বলছেন, কিন্তু বাড়ির লোক খুব অশান্তি করবে। তা বলছে তুমিও দরকার হলে তুমিও এই রুমে থাকবে। নিয়ে পরে সাক্ষ্য চলে গেল, কিন্তু সাক্ষ্য যায়নি, দরজার কাছে ওদের কথা শুনছে। তখন সুবলা বলছে কি ভাগ্যিস এই অসুখটা করেছিল। হ্যাঁ, তখন বলছে যে তবেই বুঝতে পারলাম যে সাক্ষ্য দাদাবাবুর মনে কি চলছে। তখন ঝিল বলছে যে অসুখ তো করেছিল মানে? বলছে আরে আমি জানি, উনি অনেক ভালো ডাক্তার, উনি তোমাকে ঠিক করে দিবেন, একদম সুস্থ করে দিবেন, কিন্তু অসুখটা করে ভালোই হয়েছে, দেখবে এবার তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে। তখন ঝিন বলছে সম্পর্ক তো ভালো হয়ে গেছে। বলছে ভালো হয়েছে? বলছে হ্যাঁ, উনি দেখুন আমাকে কত সেবা করছেন, কত কেয়ার করছেন আমার, আর আমাকে ঠিক মতন খাওয়াচ্ছেন। আমিও ওনাকে বলে দিয়েছি যে আমি বিয়ের অপারেশনের পরে ঠিক হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। তখন
সুবলা বলছে, আরে তুমি যাবে কেন? আমি চাই না তুমি দাদাবাবুর জীবন থেকে যাও, আর তোমার বস্তির লোকও চায় না। কেন? বড় লোকের ছেলের কি গরিব বউ হয় না? কিংবা অনেক বেশি পড়াশোনা জানা শিক্ষিত ছেলের কি একটু কম পড়াশোনা জানা বউ হয় না? পড়াশোনা কি শিখে নেবে। তারপরে ঝিলকে যখন বলল যে দাদাবাবু তোমাকে সাক্ষ্য দাদাবাবু তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে দেখো। ঝিল ওইটা শুনে একটু অবাক হলো, আর সাক্ষ্য সেটা শুনে নিল। তারপরে চলে গেল। তারপর দেখা যাচ্ছে নার্সিংহোমে ঝিলরা সব বসে আছে, হুইল চেয়ারে আছে ঝিল, ওর মা, দিদি, ওর বন্ধুরা। ওরা এখানে এখন বলছে যে আমরা অনেকেই মানে ভয় খাইয়ে দিচ্ছে হসপিটালে যে ঝিল নাকি বাঁচবে না এই অপারেশনটার পরে, সেই জন্য ওরা ভয় খেয়ে গেছে। তারপরে সাক্ষ্য এলো চেম্বারে, তো সাক্ষ্যর কাছে গেল ওরা সব নিয়ে, বলছে যে সেই ঝিলের মা বলছে যে আমরা অপারেশনটা করাতে চাই না, কেন কি সবাই বলছে যে বাঁচবে না। আর সাক্ষ্য বলছে ওইসব একদম করবেন না, অপারেশন তো কিছু হয় না। কে বলল? সব অপারেশনেই রিস্ক থাকে, ঠিক হয়ে যাবে। তখন ওর বন্ধুরা বলছে, না আপনি অনেক করেছেন, আর কিছু করবেন না, এবার ওকে ছেড়ে দিন, আমরা নিয়ে যাব। অন্য একটা ডাক্তারের সন্ধান পেয়েছি, ওই ডাক্তার বলল যে পুড়িয়া দিলে ঠিক হয়ে যাবে, অপারেশনের দরকার নেই। সাক্ষ্য বলছে, কি পাগলের মতন কথা। ওর মা বলছে, আমি ওর মা, আমি সই করব না, আমি ওর গার্জেন, আমার মেয়ের কিছু হয়ে গেলে তোমার তো যাবে না, যাবে আমাদের। আর মিলি ও দিদিটা বললে যে আমরা ঝিলকে নিয়ে যেতে চাই, যে কটা দিন আছে আমাদের বোন আমাদের সাথেই থাকুক। সাক্ষ্য বলছে, এসব পাগলের মতন কথাবার্তা কেন বলছে? আর তা করতে চৈতি এলো। চৈতিও একটা কেস নিয়ে এসছে, বলে একটা রুগীকে সাক্ষ্যর কাছে ট্রান্সফার করেছে। চৈতি বলছে যে ওরা যখন চাইছে না তখন তুই কেন জবরদস্তি অপারেশন করছেন? ওদের মেয়ে, ওরা ভালো বুঝবে, ওরা নিয়ে যাক। তখন সাক্ষ্য বলছে যে না, ওরা ভালো বুঝবে না, ও আমার পেশেন্ট, আমাকেই ভালোটা দেখতে হবে। আর ঝিলের মা বলছে, আমি ঝিলের মা, আমি ঝিলের গার্জেন। ওর বাবাও ফোন করে বলেছিল যে অপারেশনটা না করাতে। আর তখন ঝিল বলছে, দেখুন ডাক্তারবাবু, আমাকে যেতে দিন, আপনি আমার জন্য অনেক করেছেন, আমাকে যেতে দিন, আমি মায়ের সাথে চলে যাই। যা হবার হবে। আপনার আর রিস্ক নিতে কিছু করতে হবে না আপনাকে। আর সাক্ষ্য কিছুতেই শুনবে না। আর এদিকে চৈতি বলছে, আরে যেতে দে না, ওরা যখন চাইছে না তখন বেকার, যখন যদি কিছু হয়ে যায় তখন আবার ওদের বস্তির লোক এসে ভাঙচুর করবে। তখন বলছে, তুই চুপ থাকতো চৈতি, বস্তির লোক কী করবে? কিছুই করবে না। আর ঝিলের কিচ্ছু হবে না, ঝিল তুমি চিন্তা করো না। আর ওরা সমানে বলে যাচ্ছে যে, ঝিলের বন্ধুরাও বলে যাচ্ছে যে না না, অপারেশন করবার দরকার নেই, আমরা অন্য একটা ডাক্তারের কাছ থেকে ওর ওষুধ পুড়িয়া নিয়ে ঠিক হয়ে যাবে। নিয়ে ঝিলের মা বলছে, আমি ওর গার্জেন, আমি মানছি না। তখন সাক্ষ্য রেগে মেগে বলে যে আমি ওর হাজব্যান্ড, আমি ওর গার্জেন, বিয়েটা মন্দিরে হয়েছিল কি না আমাদের, তো সেই হিসাবে তো আমি ওর হাজব্যান্ড। তখন ওরা চুপ হয়ে গেল, বললো, আপনাদের মেয়ের আমার সাথে বিয়ে হয়েছে মন্দিরে, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে আমি ওর হাজব্যান্ড। এইটা শুনে তো চৈতি খুব জ্বলে গেল। চৈতি বলছে যে, এইগুলো তুই কি বলছিস? এখন তুই ইমোশনাল হয়ে এসব কথা বলছিস, পরে তুই সামলাতে পারবি তো? বলছি, শুন, আমি ইমোশনাল হয়ে কিচ্ছু বলিনি, আমি যা বলছি ঠিক বলছি। ঝিলের সাথে বিয়েটা আমার হয়েছিল, এখন বিয়ের পরে তার মেয়েদের স্বামী, মেয়েদের গার্জিয়ান, কেউ না। অপারেশনটা আমি করবো আর ওকে ঠিক করবই। চৈতির ওইটাতে খুব শুনেনি, গা পিত্তি জ্বলছে। বলছে, তুই বাড়ির লোকের সঙ্গে কোনো ডিসকাস করিস এটা নিয়ে? তখন সাক্ষ্য বলছে, বাড়ির লোকের সঙ্গে এসব নিয়ে কি ডিসকাস করব। তখন ঝিল বলছে, চৈতি ম্যাডাম, আপনি ভয় পাবেন না, আমি অপারেশন আমি ঠিক চলে যাব এখান থেকে, আমি ডাক্তারবাবুকে কথা মানিয়ে নেব, আমি ডাক্তারবাবুকে বলে দেব, আপনি কেন ভয় পাচ্ছেন? তারপরে সাক্ষ্যকে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি অপারেশনের পরে চলে যাব, আর তারপরে আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আপনি যেখানে যেখানে বলবেন আমি সই করে দেব। চৈতি ম্যাডাম, আপনি ভয় পাবেন না। আর চৈতি তো সমান রেগে যাচ্ছে, বলছে, তুই কি হাজব্যান্ড লাগিয়েছিস? তুই কি মন থেকে হাজব্যান্ড? আর ওর মারাও ওইটা বলছে, শুনুন,
যে হোক, বিয়ে যখন করেছি তখন আমি ওর হাজব্যান্ড, আর আমিই ঠিক করবো ওর কী হবে। হ্যাঁ, তারপরে তারপরে বন্ধুগুলোকে আর মিলিকে বললো বাড়ি নিয়ে যাও, ও আজকে সেবা, কালকে ওকে ভর্তি হতে হবে। নিয়ে তারপরে ওরা সব নিয়ে গেল। নিয়ে তারপরে ঝিলের পেছনে পেছনে বেরোলো সাক্ষ্য, আর চৈতি তো রেগে জ্বলছে। নিয়ে তারপর ওর ঝিলকে বাড়ি নিয়ে গেল। পরের দিন দেখা গেল যে ঝিল বেডে আছে, আর ওর মা দিদি এসছে, বলছে মা রে খুব ভয় লাগছে অপারেশনটার। তারপর ছুটি এলো, বলছে ছুটি আন্টি কেমন আছো? ঝিল বলছে আর নে, তুমি অসুস্থ হয়ে বেডে শুয়ে আছো আর আমাকে বলছো কেমন আছো? আমি ভালো আছি। তখন বলছে তারপরে ওই ছুটি বললো যে ভয় পেও না, সব অপারেশনই কঠিন থাকে, সব অপারেশনই রিস্ক থাকে, কিন্তু তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। সাক্ষ্য বলছে না, দেখবে সব ভালো হবে, এইটাই বললো। আর এদিকে দেখা যাচ্ছে যে সাক্ষ্য গাড়ি নিয়ে যখন আসছে, ঝিলের বন্ধুরা মন্দিরে গেছে পুজো দিতে। নিয়ে পরে সাক্ষ্য দাঁড়ালো, বলছে তোমরা? বলছে হ্যাঁ, আমরা ঝিলের জন্য পুজো দিতে এসেছিলাম, অপারেশনের আগে ওকে প্রসাদটা খাইয়ে দিব। তো তারপর বললো ঠিক আছে। তারপর বলছে যে আপনি অপারেশনটা করছেন, আমাদের খুব ভয় লাগছে। দেখুন, ঝিলের উপর আপনার যতই রাগ থাকুক, কিন্তু সেটা আপনি অপারেশনের টেবিলে সেটা দেখাবেন না। তখন সাক্ষ্য বলছে তোমরা কি আমাকে এতই অমানুষ মনে করে নাকি? আমি ওকে মানুষ মেরে দেবো? আমি কি খুনি? আমি ডাক্তার। তারপর বলছে না সে তো বটেই, তা কালকে যে আপনি বলেছিলেন না আপনার হাজব্যান্ড, ওটা তো আপনি মন থেকে বলেননি। হ্যাঁ, রাগে এসে বলেছিলেন। বলছে সেসব কথা এখন থাক, ওই সব কথা পরে, মন থেকেই বলেছি। তোমরা কি যাবে তো ঝিলের কাছে? চলো গাড়িতে করে। বললো না আপনার অসুবিধা হবে, এতগুলো আছি আমরা হেঁটে হেঁটেই চলে যাব। নিয়ে তখন বলছে না তুমি, তারপরে বলল যে ডাক্তারবাবু ঝিলকে ছাড়া আমরা বাঁচবো না, আমরা ঝিলকে খুব ভালোবাসি, ঝিলকে আপনি ভালো করে দিন। তখন বলছে হ্যাঁ হ্যাঁ, ঝিল ভালো হয়ে যাবে, তোমরা ঝিলকে খুব ভালোবাসো। বলছে ঝিল অমনিই মেয়ে, সবাই ভালোবাসবে, সবাই তো আর আপনার মতন না যে সব সময় অপমান করবে, ছোট বড় কথা শোনাবে। হ্যাঁ, তখন সাক্ষ্য বলছে বুঝেছি, তোমরা আমাকে পেলেও, বলছে দেখুন, ওইটাই তখন বললো যে অপারেশন টেবিলে সেই রাগটা দেখাবেন না। বললো না না, এমনি চিন্তা করো না, আমি একজন ডাক্তার, খুনি নই, ওকে আমি বাঁচাবই, আর তোমাদের বন্ধু ঠিক হয়ে যাবে, একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। এইটাই দেখা গেল। আর এদিকে ছুটি দাঁড়িয়ে আছে, ঝিলরাও, ওর মা আছে, ওর দিদি আছে। ঝিল বলছে যে কি জানি অপারেশন পরে বাঁচবো কি মরবো। তখন ছুটি বলছে একদম ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তুমি খুব ভালো হয়ে যাবে। তখন মিনু বলছে, ঝিলের মা, ছুটির দিদি, এইখানে সবাই তো ভয় দেখাচ্ছে, বলছে একদম ভয় পেও না, সাক্ষ্য খুব ভালো ডাক্তার, আর ঝিলকে একদম দেখবে ঠিক করে দেবে। এবার দেখা যাক বন্ধুরা কালকে কি হয়। ঝিলের তো কালকে অপারেশনটা হবে। এইখানে একটা কথা আমি বলবো, সুবলার ক্যারেক্টারটা খুব ভালো লিখেছে এলজি। অন্য সময় দেখা যায় কাজের বউরা আরেক কাজের মেয়েকে হিংসে করে, এইখানে সুবলা কিন্তু খুব ভালো, খুব মিষ্টি মেয়ে। আর ঝিলকে যেগুলো বলছিল যখন সাক্ষ্য শুনছিল, আমার মনে হয় সাক্ষ্যরও ভালো লেগেছে সুবলার কথাগুলো। তো খুব ভালো লাগছিল সুবলাকে। আর এদিকে চৈতি তো জ্বলে পুড়ে মরছে। এবারে এইটা যেন না হয় যে অপারেশন টেবিলে অপারেশন হওয়ার পরেও চৈতি কোনো ক্যারিকেচারি করে মারবার চেষ্টা না করে, এইগুলোতেই ভয় পাচ্ছে দর্শকরা। কেন চৈতি তো হয়তো করতেই পারে, ডাক্তার, সব ডাক্তার তো আর একই রকম হয় না, হয়তো এমন হতে পারে প্রতিহিংসাবশত ক্রিমিনাল মাইন্ডেড কিছু করতেও পারে চৈতি। সেটা তো পরের কথা, দেখা যাবে কি হয়। তবে হ্যাঁ, এটা তো ঠিক কথা যে ঝিল বেঁচেও যাবে আর সুস্থ হয়ে যাবে। আর সাক্ষ্য এবারে হয়তো রিয়েলাইজ করবে যে সে ঝিলকে ভালোবাসে। এখন এটাই দেখার যে বাড়ির লোকরা কি মনে করে। সাক্ষ্যর বাবা তো খুব খুশি হবে, কিন্তু সাক্ষ্যর বাড়ির লোকরা কি সেটাকে নিয়ে কি মনে করে, আর চৈতি আবার ওদেরকে ইন্ধন দেয় কি না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে।
ধন্যবাদ।